আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই এবং আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পর্বটা শুরু হয়েছে তার তৃতীয় ক্লাস করব এবং যেখানে শেষ করেছিলাম আগের ক্লাসটা সেখান থেকে আজকে আমরা শুরু করব। সবাইকে ক্লাস শুরু করার আগে বলে রাখি তোমাদের WBCS 2023টাকে লক্ষ্য রেখে আর আগামীতে SLSTর যে নবম দশমের পিটির সিলেবাস এখনও পর্যন্ত বলা হচ্ছে সেইটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমি এই পর্বটা নতুন করে তোমাদের জন্য শুরু করেছি। সবগুলো সাবজেক্টের পরপর পেতে থাকবে, ফলো করতে থাকো পুরো চ্যানেলটিকে এবং সবাইকে বলবো যে তোমরা যারা ফলো করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বাকি শেয়ার করো যাতে অনেকের কাছে আমি পৌঁছতে পারি। এবার এখানে আরেকটা প্রসঙ্গ বলে দিই, লাইট নিয়ে অনেকেই অনেক বলেছে যে লাইটটা একটু ভালো হলে ভালো হতো। এবার এখনও পর্যন্ত লাইটের সেটআপটা ঠিক করে উঠতে পারিনি আমরা, লাইটটা ঠিক হলে পরে তোমরা অটোমেটিক্যালি কোয়ালিটি ভালো পেয়ে যাবে। কারণ লাইট সেটআপের জন্য যে সফট বক্সের দরকার হয় সেখানে এখনও পর্যন্ত অ্যারেঞ্জ হয়নি। তো যাই হোক, আজকের সরাসরি ক্লাসে এখানে চলে আসি। তোমরা কথাগুলি শোনো, তোমাদেরকে বোঝাতে পারছি কিনা এটাই সব থেকে বেশি জরুরি, আর লেখাগুলো যতটুকু বোঝা যাচ্ছে সেই অনুযায়ী তোমরা নোট ডাউন করে নিতে পারো। তাহলে আমরা আগের ক্লাসে অলরেডি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পড়া শুরু করেছিলাম, সেখানে শেষ সনদ আইন ছিল 1853 সালের যে চার্টার অ্যাক্ট, ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত শেষ সনদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে। আর এই সনদটা বানিয়েছিল লর্ড ডালহৌসি, তার খসড়াটা বানিয়েছিলেন। আর এই আইনের মাধ্যমেই বা এই সনদের মাধ্যমেই গভর্নর জেনারেলের কার্যের দুটো বিভাজন করে দেওয়া হয়, একটা আইন সম্পর্কীয় আর একটা শাসনতান্ত্রিক সম্পর্কীয় কাজ। এই পার্থক্যটা করা হলো কারণ যারা আগের ক্লাসটা ভালোভাবে দেখেছো তারা জানো 1833-এর সনদে ভারতের ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় করা অঞ্চল, অধিকৃত অঞ্চল, সেটাকে ব্রিটিশ ভারত বলে উল্লেখ করা হয়ে গেছে। আগে ব্রিটিশ অধিকৃত অঞ্চল বলা হয়েছিল তারও আগে। আর 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে 1833-এ বলা হলো ব্রিটিশ ভারত, আর বাংলার গভর্নর জেনারেল তাকে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলে উন্নীত করা হলো। সেই গভর্নর জেনারেলের যে কার্যাবলী সেটাকে দুটো ভাগে ভাগ করা হলো, দুটো ভাগ, তার একটা আইন সম্পর্কিত, একটা শাসনতান্ত্রিক সম্পর্কিত। এইবার এই যে আইন বিভাগ বা আইন সম্পর্কে কার্যাবলী বা আইন সম্পর্কে সহায়তা করার জন্য একটা লেজিসলেটিভ বডি গঠন করা হলো এই প্রথম, এবং এই লেজিসলেটিভ বডিটাই হচ্ছে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল নামেই পরিচিত। 1946 সালে যে গণপরিষদ গঠন হয়েছিল তার আগে পর্যন্ত এটাই কিন্তু মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করেছে, এটা আমাদের মনে রাখতে হয়। আর এইটা যখন গঠন হলো 1853-তে তখন সদস্য সংখ্যা ঠিক হয়েছিল 6 জন, মাথায় রাখবে এটাই। আর এক্সিকিউটিভ কাউন্সিলও গঠন করা হলো শাসনতান্ত্রিক কাজে পরামর্শ দেওয়ার জন্য, অর্থাৎ এই কাউন্সিলটা এখানে কেবলমাত্র পরামর্শদাতা হিসেবে রয়েছে। এবার এখানে মূল বিষয় হচ্ছে যে আর দুটি তথ্য তোমরা আগের দিনের ক্লাসে আমরা বলেইছিলাম যে এই চার্টারের মাধ্যমে কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী নিয়োগের অধিকারটা খর্ব হয়ে যায়। এটা ব্রিটিশ পার্লামেন্টে এবার বলা হলো যে সিভিল সার্ভিস হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এই কর্মচারী নিয়োগ হবে, আর এর জন্য ম্যাকিউলে কমিটি নিয়োগ করা হয়। ইতিমধ্যে 1859 সালে অলরেডি পোর্টফোলিও সিস্টেম শুরু হয়ে গেছে, অর্থাৎ মন্ত্রিত্ব পদ শুরু হয়েছে। আর সেই পোর্টফোলিও সিস্টেমে লর্ড কর্নওয়ালিসকে জনক বলা হয় পোর্টফোলিও সিস্টেমের ভারতবর্ষে। তো এই গেল। আর এখানে আমরা আলটিমেটলি দেখবো যে 5টা পোর্টফোলিও মূলত তৈরি হবে এবং সেটা পরবর্তীতে পাবো আমরা একটু পরে গিয়ে। যে এখানে আমরা নর্মালি যে কথাটা দেওয়া রয়েছে, আরেকটা কথা যে সিভিল সার্ভিসের জনক লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। 1853 পরে গিয়ে 1859 সালে গিয়ে বেসিক্যালি পোর্টফোলিও সিস্টেম চালু হবে। কিন্তু তার আগে কি ঘটেছে সেটা একটু বলে দিই। আমি পোর্টফোলিও কথাটা আগেই বলে ফেলেছি, এখানে তোমাদের আবার রিপিট করছি পরে আমি। দেখো এরপরে অর্থাৎ 1853 সনদের এই কথাগুলি আমরা পেলাম। 1853 পরে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয়েছে এবং সিপাহী বিদ্রোহ মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে বিদ্রোহ, একটা সুবিশাল বিদ্রোহ এবং মহাবিদ্রোহ বলা হয়। আর এই মহাবিদ্রোহের ফলাফলে আলটিমেটলি শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়েছিল। এই অবস্থার শেষে বা যুদ্ধের শেষে এবার ব্রিটেনের পার্লামেন্টের পক্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা হস্তান্তর হলো ব্রিটেনের রানীর হাতে 1858 সালের
ভারত শাসন আইনের মাধ্যমে। আমরা যখন ফ্রিডম স্ট্রাগল আলোচনা করেছি সেখানে কিন্তু এই বিষয়টা বলেছি বারবার করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একদিক থেকে ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে বলা হলো যে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ক্ষুব্ধ, আবার দ্বিতীয়বার এইরকম কোনো বিদ্রোহের সম্মুখীন ব্রিটিশ পার্লামেন্ট চায় না, আর এই কারণে ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা, এবং এইবার একেবারে যদি বলি কাগজে কলমে পুরো ভারতবর্ষের হস্তান্তর হলো ব্রিটিশ পার্লামেন্টের হাতে বা ব্রিটেনের রানীর হাতে। তেমনি অন্যদিকে ভারতীয়দেরকেও বোঝানো হয় যে ব্রিটেনের রানী নিজ হাতে এই ভারতবর্ষের দায়ভার নিচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর শাসনভার থাকছে না, আর ভারতের জন্য একটা সুশাসন আনতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটেনের রানী। এই জন্যই এই 1858 সালের যে ভারত শাসন আইন, যার খসড়াটা বানিয়েছিলেন জন স্টুয়ার্ট মিল, আর এটাকে অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হয়। বাকি অন্যান্য ঘোষণাগুলি আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলোচনা করেছি, যে ব্রিটিশদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আর কোনো নতুন রাজ্য অধিগ্রহণ ব্রিটিশ সরকার করবে না। ডালহৌসি যে সমস্ত রাজ্যগুলি অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছিল বা অধিগ্রহণ করেছিল সেইগুলি আবার ফেরত দিয়ে দেওয়া হবে, দত্তক নেওয়ার অধিকার আবার ফেরত দিয়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি কার্যাবলী সম্পাদন করেছিল। তো এই যে অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় মূলত যে ফিচার্সগুলো আমাদের মনে রাখতে হয় সেটা কি, রানীর হয়ে ভারত শাসন করবেন ভারত সচিব, আর এই ভারত সচিবের একটা আলাদা দপ্তর এই ভারত পরিচালনার জন্য, ভারতের শাসন কার্য পরিচালনা করার জন্য লন্ডনে একটা আলাদা দপ্তর থাকবে, ইন্ডিয়া অফিস নামকরণ হবে। আর তাকে সহায়তা করার জন্য 15 সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে, অর্থাৎ ভারত সচিবকে সহায়তা করার জন্য। আর এইদিকে ভারতে প্রত্যক্ষভাবে শাসনতান্ত্রিক বা সকল দিক থেকে ব্রিটিশ প্রশাসনের একদম ওপরে যিনি থাকবেন, তিনি আগে যেটা ছিল গভর্নর জেনারেল, সেটার পরিবর্তে এবার ভাইসরয় নামে পরিচিত হবে। তাহলে ভাইসরয় বা গভর্নর জেনারেল, তার টোটাল যে উপাধিটা হলো এরকম, গভর্নর জেনারেল কাম ভাইসরয়। তা এই গেল আমাদের ফিচার্স, আর এই পুরো সিস্টেমটাকে আমরা বলি হোম গভর্নমেন্ট। তাহলে সিম্পলি 1853-তে আমরা পেলাম গভর্নর জেনারেল ছিল, গভর্নর জেনারেলের আইন বিভাগ, শাসন বিভাগ এটা হয়েছে, শুধু তার ওপরে ভারত সচিব এবং তাকে সহায়তা করার জন্য 15 সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তার ওপরে বসলেন। তো এই একটা সিস্টেম তৈরি হলো ভারত শাসন পরিচালনার জন্য বা ভারতের শাসন পরিচালনার জন্য। এরপরে এই 1858 সালের পরে নেক্সট যে আইনটি আমরা পড়বো বা ভারত ভূমিতে আরোপিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা, সেটাই হলো 1861 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। এবার এই যে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট, ভারতীয়দের জন্য আইন প্রণয়ন হচ্ছে অথচ ভারতীয় কোনো সদস্য সেখানে নেই, এই একটা দাবি সৈয়দ আহমেদ ব্রিটিশদের কাছে রাখেন, এবং সেইটাকে মান্যতা দিয়েই আইনসভায় ভারতীয়দের প্রবেশ অধিকারকে সুনিশ্চিত করা হয় বা প্রবেশ অধিকার দেওয়া হয়। আর এই যে 1861 বলছি, সেখানে আইন রচনার ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ ফর্মটা শুরু হলো। তো এই জন্য এখানে মাথায় রাখতে হয়, এর পরেরটাই আমরা পাবো যে শাসনতান্ত্রিক ক্ষেত্রে আবার প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সূত্রপাত এর পরেরটাই হবে। তাহলে এই যে আইন রচনার ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক শাসনের সূত্রপাত 1861 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে হয়। 3 জন ভারতীয় ওই লেজিসলেটিভ কাউন্সিলে জায়গা পান, এবং সেই 3 জন ভারতীয়কে দিনকর রাও বেনারসের রাজা আর পাতিওয়ালার মহারাজা, এই 3 সদস্য সেখানে স্থান পায়। এবং এই যে 1861 সালের মাধ্যমে, এর আগে 1833-এর সনদে বম্বে এবং মাদ্রাসের যে আইনসভা সেইটাকে বিলুপ্তকরণ করা হয়েছিল, এখানে 1861-র মাধ্যমে সেইটাকে আবার পুনরায় স্ট্যাবলিশ করা হয়। আর একই সঙ্গে বাংলা, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে প্রভিন্স, এই 3টের জন্য আবার নতুন করে আইনসভা গঠনের প্রস্তাব নেওয়া হলো। তাহলে বাকি আগের দুটোতে ছিল, বম্বে মাদ্রাসে ছিল, সেইটাকে আবার নতুন করে ফেরত দিয়ে দেওয়া হলো, আর নতুন আরও 3টে অঞ্চলের জন্য যাতে লেজিসলেটিভ
কাউন্সিল গঠন করা যায়, প্রাদেশিক আইনসভা গঠন করা যায়, সেটা সুপারিশ করা হলো। আর কিছুক্ষণ আগে বলেছিলাম 1859 সালে লর্ড ক্যানিং অলরেডি পোর্টফোলিও সিস্টেমের সূত্রপাত করে দিয়েছেন। আর এই পোর্টফোলিও সিস্টেমের ওই জন্য জনক বলা হয়। আর এই পোর্টফোলিও প্রথম যে 5টা পোর্টফোলিও চালু করেছেন, এখানে তোমাদের লেখা নেই, এখানে তোমরা একটু অ্যাড করে নেবে। দেখো, যে পোর্টফোলিও 5টা প্রথমে চালু হয়েছিল সেটা ছিল রেভিনিউ, ল, তার সঙ্গে ফিনান্স, মিলিটারি, ঠিক আছে, এবং হোম। এই 5টা পোর্টফোলিও প্রথমে চালু হয় এই অ্যাক্টের আন্ডারে। আর পরবর্তীতে 1876 আবার পাবলিক ওয়ার্কস বলে আরেকটা পোর্টফোলিও জোড়া হয়। এখানে একটু মনে রাখবো, ইতিহাস পড়ার সময় কিন্তু আমরা বলেছিলাম যে এই যে আমরা 1861-তে পেলাম ভারতীয় স্থান পেল, সেক্ষেত্রে কিন্তু সদস্য একটু রদবদল হয় সংখ্যাটা, যদিও নির্দিষ্ট করে বলা ছিল না, কিন্তু বলা হলো যে লেজিসলেটিভ কাউন্সিল, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা 6 থেকে 12 হতে পারে, কিন্তু অর্ধেক সংখ্যক সরকারি হবে, অর্ধেক বেসরকারি হবে, এই কথাটা তখন উল্লেখ করা ছিল। সেখানেই 3 জন ভারতীয় এখানে যোগদান করেন। তো এই গেল মোটামুটি আমাদের 1861 সালের যে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট, সেই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। এরপরে এরই আবার পরবর্তীটা পাবো আমরা, সেটা হচ্ছে 1892 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। এই যে 1892 সালের যে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট, এই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে এবার শাসনতান্ত্রিক ক্ষেত্রেও রিপ্রেজেন্টেটিভ ফর্মটা শুরু হয়ে যায়, প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সূত্রপাত ঘটে। আর এখানেই প্রথম প্রত্যক্ষ নয় পরোক্ষ নির্বাচন ব্যবস্থার সূত্রপাত হয়ে যায়। অর্থাৎ লেজিসলেটিভ বডিতে অলরেডি যারা সদস্য মনোনীত হবেন তাদের পরোক্ষ নির্বাচনের মাধ্যমে মনোনীত হবেন, এটা বলা হলো। এটার পেছনে গল্পটা কি? এর পেছনে গল্পটা ইতিমধ্যে জাতীয় কংগ্রেস গঠন হয়ে গেছে। সেই জাতীয় কংগ্রেস তাদের কিছু দাবি দাওয়া ব্রিটিশ পার্লামেন্টের কাছে বা ব্রিটিশ সরকারের কাছে অলরেডি রেখেছে, এবং সেই দাবি দাওয়াগুলির মধ্যে গুরুত্বপূর্ণ 3টে কি, যে মিলিটারি এক্সপেন্সেস কমাতে হবে 1 নম্বর, 2 নম্বর ওই সিভিল সার্ভিস পরীক্ষা ভারতে নেওয়ার ব্যবস্থা করতে হবে, আর 3 নম্বর এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যে সদস্য নিয়োগ হচ্ছে সেটা সরাসরি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নেওয়া হোক। এই দাবিগুলো রেখেছিল কংগ্রেস, কিন্তু এদের মধ্যে থেকে খালি একটা নিয়ে নেওয়া হয়, এবং সেটা কি, এই যে ডিরেক্ট নেওয়া হলো না, ইনডিরেক্ট ওয়েতে মনোনয়ন করার কথা বলা হলো এই 1892 সালের ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। এরপর এটা দেখো, এখানে মূল বিষয় যে এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন আমরা পড়ছি, সেখানে এর টেন্ডেন্সিটা বোঝা এবং এর গুরুত্বটা বোঝা বেশি জরুরি। তোমরা এই বছরের 2021-এর যে মেন্সের কোশ্চেন, সেটা যদি তোমরা খুব ভালোভাবে দেখো WBCS-এ, দেখবে এই পর্ব থেকে অ্যাটলিস্ট 30টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এবারের এসেছে, এবার তুলেছে এই জায়গাগুলো থেকে। এই জন্য প্রত্যেকটা কথা খুঁটিনাটি জানা জরুরি। প্রথম যখন তোমরা শুনবে জানবে তখন একটু কঠিন মনে হবে বা এত কিছু মনে থাকবে না। তাদেরই মনে থাকবে যাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা একদম পরিষ্কার হয়ে আছে মাথার মধ্যে, সেই ঘটনাগুলি মাথায় রয়েছে, তবেই কিন্তু এর প্রত্যেকটা কথা ঠিকঠাকভাবে মাথায় থাকবে। কিন্তু প্রথমেই ভয় পাওয়া নয়। প্রথমে একটু অসুবিধা হলো, যখন 2বার 3বার 4বার এই ভিডিওটাকে বারবারও দেখে নিতে পারো, দেখে তোমাদের আয়ত্ত করতে হবে, এই হচ্ছে মূল কথা। তো এরপরে আমরা ভারতবর্ষের ইতিহাসে যদি যাই, সেখানে ফ্রিডম স্ট্রাগলের যে পর্বটা আমরা পড়েছিলাম, সেখানে অলরেডি বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন এবং স্বদেশী আন্দোলন, সেই স্বদেশী আন্দোলনের চাপে পড়ে আলটিমেটলি 1909 সালের এই যে শাসন সংস্কার, সেই শাসন সংস্কার আনে ব্রিটিশ সরকার, এবং এই 1909 সালের শাসন সংস্কারকেই আমরা বলি মরলে মিন্টো সংস্কার। মরলে তখন হচ্ছে ভারত সচিব, আর লর্ড মিন্টো হচ্ছে ভারতবর্ষের তখন ভাইসরয়। তো এই নাম অনুসারে মরলে মিন্টো সংস্কার নামকরণ করা হয়েছে। আর এখানে এই পেছনে গল্পটা ইতিহাসে আমরা আলোচনা করে নিয়েছি যে ইতিমধ্যে মুসলিম লীগও গঠন হয়ে গিয়েছিল 1906 সালে। সেই মুসলিম লীগ লর্ড মিন্টোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে দেখা করতে গিয়ে তারা দাবি রেখেছিলেন যে উচ্চ পদে মুসলিম নিয়োগ করা হোক, কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই। আর বাকি এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ যে কাউন্সিল বা বডি রয়েছে, সেখানে
আমাদের সদস্য সংখ্যা সুনির্দিষ্ট করা হোক, সংরক্ষিত করা হোক ইত্যাদি দাবি দাওয়া নিয়ে গেছিলেন। সেখান থেকে এই দাবিটাই মেনে নিয়েছেন। সেটা কি, এই সুযোগটাকে মিন্টো কাজে লাগিয়েছেন 1909 সালে যে আমাদের এই মরলে মিন্টো সংস্কার, সেখানে আমরা কি পেলাম যে সদস্য সংখ্যা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের বাড়িয়ে দেওয়া হলো। একটু আগে 6 থেকে 12 পর্যন্ত পড়েছিলাম, মাঝখানে কিন্তু আবার বাড়িয়েছে, সেটার পরবার যাচ্ছি না। এইখানে আমরা সদস্য সংখ্যা একদম ফিক্সড পাচ্ছি, 60 করে দেওয়া হয়। আর সেই সদস্য সংখ্যার মধ্যে এই যে কমিউনাল যে নির্দিষ্টকরণ বা কমিউনাল ইলেকটোরাল সিস্টেমটা চালু, এক সাম্প্রদায়িক যে সংখ্যা সেইটাকে সংরক্ষিত করা হয় এবং সেই সংরক্ষিত পদগুলি সাম্প্রদায়িক নির্বাচনের মাধ্যমেই আসবে। এর আগে আলোচনা করেছি যে ওই নির্দিষ্ট বর্গের মানুষের দ্বারাই নির্বাচিত হয়ে আসবেন, মনোনীত হয়ে আসবেন। এটাকেই বলি কমিউনাল ইলেকটোরেট সিস্টেম। সেটা চালু হলো এবং এই জন্যই আমরা মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট বলে থাকি। এখানে এই যে 1892-তে বলা হয়েছিল, এই যে রিপ্রেজেন্টেটিভ ফর্মের কথা বলা হয়েছে এক্সিকিউটিভ পার্টে, এখানে গভর্নর জেনারেলের যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা বা লর্ড সিনহা তিনি প্রথম স্থান পান। প্রশ্নটা এসেছে অলরেডি এবং এই অ্যাক্টগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন এসেছে। একটু ইউপিএসসির ধাঁচে যে 4টে স্টেটমেন্ট দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল এইভাবে প্রশ্ন তোমাদের দিয়েছে। তো এই গেল যে আইনসভার সদস্য সংখ্যা বাড়ানো হলো ঠিকই, কিন্তু শুধুমাত্র বিষয় নিয়ে আলাপ আলোচনাই করতে পারতেন, কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না এই সদস্যরা। তো 1909-এর পরে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রচুর ইনফরমেশন আমাদের মনে রাখতে হয়। সেটা কি, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন। ভারতের ইতিহাস আমরা পড়েছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এই যে বঙ্গভঙ্গের ঘোষণা সেটাকে রদ করে দেয় এবং তারপরে প্রচুর আমরা জানি যে সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে বিব্রত হতে থাকে ব্রিটিশ সরকার। আর অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে একটা রাজনৈতিক সংকট ভারতবর্ষে দেখা যায়, কারণ এই যে বিপ্লবী আন্দোলনের ফলে তাবর তাবর নেতা সবাই বন্দী। আর অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতবর্ষে ভারত সুরক্ষা আইন জারি করে, আর সেই ভারত সুরক্ষা আইনের অজুহাতে সন্দেহের বশে যাকে খুশি তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করতে পারে, এইরকম অবস্থা। তো যাই হোক, এই যে বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলনের সময় প্রচুর নেতা বন্দী হয়েছিলেন। তারপরে সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের ফলে অর্থাৎ বিপ্লবীরা প্রচুর বন্দী হন। এই যে রাজনৈতিক একটা সংকট, জাতীয়তাবাদী আন্দোলনে যে একটা ভাটা পড়ে, সেই ভাটা থেকে আবার নতুনভাবে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা যে দুজন করেছিলেন, অ্যানি বেসান্ত এবং তিলক। আর এই দুজনের যে আন্দোলন সেটাকে আমরা হোম রুল আন্দোলন জানি। এই হোম রুল আন্দোলনের শাখা সারা ভারতবর্ষে এত শাখা গড়ে ওঠে এবং এই আন্দোলন এত ব্যাপকতর হতে থাকে, যার ফলে ব্রিটিশ সরকার চাপে পড়ে আবার শাসন সংস্কারের প্রয়োজন বোধ করেছিল এবং সেই জন্যই 1917 সালের 20 আগস্ট ঘোষণা করে যে আমরা দায়িত্বমূলক বা প্রতিনিধিত্বমূলক দায়িত্বশীল সরকার গঠনের জন্য আবার একটা শাসন সংস্কার আনতে চলেছি, যেখানে প্রচুর ভারতীয় প্রতিনিধি সুযোগ পাবেন। এইরকম একটা ব্যবস্থায় আমরা একটা শাসন সংস্কার আনতে চলেছি। এই ঘোষণাটা 1917 সালের 20 আগস্ট ব্রিটিশ সরকার করে। 1919 সালে ব্রিটেনের পার্লামেন্টের পাশ হয় এবং ভারতে লাগু হয়েছিল 1921 সালে। এটাকে মন্টেগু চেমসফোর্ড আইন বলি, কারণ চেমসফোর্ড হচ্ছে গভর্নর জেনারেল বা ভাইসরয়, আর ওইদিকে মন্টেগু হচ্ছে সেই সময় আমরা জানি ভারত সচিব। তো এই থেকে নামকরণ হয়েছে। তো এখানে কতগুলি প্রভিশন আনা হলো। প্রথম প্রভিশনটা তোমরা এখানে দেখবে যে প্রথম প্রভিশনটা হচ্ছে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে মূলত ক্ষমতার বিভাজন করা হলো। এই প্রথম উল্লেখ করা হলো যে কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়ে আইন এবং শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করবে, আর প্রাদেশিক সরকারগুলি কোন কোন বিষয়ে আইন এবং শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করবে। স্বাভাবিকভাবেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে রেলপথ, ডাক ব্যবস্থা, তার ব্যবস্থা, দেশ রক্ষা, প্রতিরক্ষা, এই বিষয়গুলি সমস্ত কিছু কেন্দ্রের হাতে থাকলো, আর তার হেড হচ্ছে গভর্নর জেনারেল বা ভাইসরয়। ওকে, ভাইসরয়ের নামটাই বারবার চলে আসে কারণ সাধারণত
1858 সালের পরে তার তকমাটাও হয়েছে গভর্নর জেনারেল কাম ভাইসরয়, একটা বললেই হলো, এমন কোনো অসুবিধা নেই। আর বাকি স্থানীয় শাসন, আইন শৃঙ্খলা, বিচার, কৃষি, জলসেচ এগুলি প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হলো। অর্থাৎ প্রথম কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতার বিভাজন হলো। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা এখানে এবার ফিক্সড করে দেওয়া হলো, কিছুটা বাড়িয়ে 6 জন করে দেওয়া হয় এবং তার মধ্যে 3 জন অবশ্যই ভারতীয় হবে, এইটা পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, ঠিক আছে। এবং এরপরে বড়লাটের হাতে কিন্তু ব্যাপক ক্ষমতা, অর্থাৎ এই যে ভাইসরয়ের হাতেই কিন্তু ব্যাপক ক্ষমতা থেকে গেল। তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন, তিনি যে কোনো সময়ে মূলত এই যে আইন, সেই আইনটাকে বাতিল করে দিতে পারেন যে সমস্ত আইন চলছে। আর তিনি তার কাজকর্মের জন্য জবাবদিহি এই ভারতবর্ষের বুকে কাউকে করবেন না। তিনি ব্রিটেনের পার্লামেন্টের সদস্য, তিনি ব্রিটেনের পার্লামেন্টের কাছে দায়বদ্ধ তার কাজকর্মের জন্য। অতএব ঘুরে ফিরে এমন কিছু দেয়নি যেটা থেকে ভারতীয়রা খুশি হবে। সেজন্য তোমরা জানো কেউই অ্যাকসেপ্ট করেনি, শুধুমাত্র মডারেট কনফারেন্স, সুরেন্দ্রনাথ এবং তার অনুরাগীরা নিয়ে যে মডারেট কনফারেন্স গঠন করেছিল তারা এটাকে সাপোর্ট করে দিয়েছিলেন বা অ্যাকসেপ্ট করেছিলেন যে নেওয়া হোক। তো এখানে পরের যেটা পয়েন্ট, কেন্দ্রীয় আইনসভা এই 1919-এর আইনের মাধ্যমে, ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হলো, বাই ক্যামেরাল করা হয়। সেখানে উচ্চ কক্ষ সেটাকে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে আইনসভা। তাহলে এখানে 60 জন সদস্য রাজ্যসভা, আর আইনসভা হচ্ছে 145 জন। আইনসভার কার্যকাল ছিল 3 বছর আর রাজ্যসভার হচ্ছে 5 বছর। আর এর যারা সদস্য হবেন, এই যে এখন সদস্য সংখ্যা বেড়ে অনেকটা হয়ে গেল, এই সদস্য নির্বাচনের মাধ্যমে আসবেন। এইবার ডিরেক্ট ইলেকশনের কথা বলা হলো। 1892-তে ইনডিরেক্ট ইলেকশন ছিল, ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবেন। কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা কিন্তু সকল নাগরিকের জন্য বলা হলো না, একটা সম্পত্তির নিরিখে একটা বর্গ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, অর্থাৎ ভোট সেটা সম্পত্তির উপর নির্ভর করে ঠিক করা হলো। ব্রিটিশ সরকার সেখানে দেখিয়েছিল যে আমাদের এখন সারা ভারতবর্ষের সকল নাগরিককে নিয়ে নির্বাচন সম্পাদন করা সম্ভব নয়, প্রচুর ব্যয় সাপেক্ষ। আর এখানে শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিস্টান, ইউরোপীয়দের জন্য লেজিসলেটিভ কাউন্সিলের পদ সংরক্ষণ করে দেওয়া হয় আরও আলাদাভাবে। এর আগে শুধুমাত্র মুসলিম ছিল, এরপরে বাকিদেরকেও এখানে আবার সংরক্ষণ করে দেওয়া হলো এবং তারা তাদের দ্বারাই নির্বাচিত হয়ে আসবেন, এটা বলা হলো। তাহলে এখানে বাকি আরও যে কয়েকটা ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ডুয়াল সিস্টেম বলি, দ্বৈত শাসন ব্যবস্থা, কেন্দ্রের শাসনে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হলো। সেটা কিভাবে? 2 ধরনের শাসক, ঠিক আছে। কীরকম? একদিকে হচ্ছে এই যে ভাইসরয় আর অন্যদিকে হচ্ছে মন্ত্রী। তাহলে এই যে এক্সিকিউটিভ হেড তিনি হলেন ভাইসরয়, আবার অন্যদিকে আরেক ধরনের এক্সিকিউটিভ ক্রিয়েট করা হলো, তারা হচ্ছে মিনিস্টার। আর এই যে মিনিস্টাররা কোথা থেকে আসছেন? এই যে লোকসভা আইনসভা আছে, মানে এক কথায় তখন রাজ্যসভার আইনসভা ছিল, এদের সদস্যদের মধ্যে থেকে একটা মন্ত্রিসভা বা মন্ত্রী নির্বাচিত হবেন, ইলেক্টেড হবেন। ওকে, ক্ষমতায় ভাগ করা হলো কি? গভর্নর জেনারেল থাকছেন, এই সেই গভর্নর জেনারেলের হাতে আমরা সেন্ট্রাল লেজিসলেটিভ বডিতে এখানে পেলাম না যে কেন্দ্রের হাতে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। তো সেই ক্ষমতাগুলির মধ্যেও আবার 2টো ভাগ হলো, একটা ট্রান্সফার্ড লিস্ট আর একটা হচ্ছে রিজার্ভ লিস্ট। তো রিজার্ভ লিস্টে যাবতীয় সিদ্ধান্ত নেবে হচ্ছে ভাইসরয়, আর ট্রান্সফার্ড লিস্টে এই যে মন্ত্রী আর আইনসভায় আলাপ আলোচনা হবে, তারা সেটাকে আলাপ আলোচনা করে তার খসড়া গভর্নর জেনারেলের কাছে পেশ করতে পারেন, তারপরে গভর্নর জেনারেল সেটাকে অনুমতি দেবেন। তো এই 2 ভাবে ভাগ করা হলো, অর্থাৎ ক্ষমতাটাকেও 2টো প্যাটার্নে ভাগ করা হলো এবং সেই অনুযায়ী আলাপ আলোচনা চলবে। আবারও বলছি, এই লেজিসলেটিভ যে কাউন্সিল তাদের সদস্যদের কেবলমাত্র আলাপ আলোচনার পরিধিটাকে বাড়াচ্ছে। আগে এই 5টা বিষয় আলাপ আলোচনা করতে পারতেন, এখন আরও 5টা বিষয় অ্যাড করা হলো। এই শুধুই এগুলিই চলছে, আলটিমেটলি সেরকম অর্থে কোনো ক্ষমতা এখনো পর্যন্ত আরোপ করছে না, ক্ষমতা দিচ্ছে না বা হ্যান্ড ওভার হচ্ছে না। তো এইটাকে বলে ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এখনো প্রদেশে সেটা চালু হয়নি। প্রদেশে যে আইনসভা সেখানে সদস্য সংখ্যা বাড়িয়ে বরং সেখানে আবার ওই কমিউনাল ইলেকটোরেট সিস্টেম চালু করে দেওয়া হলো, যেটা আগে ছিল না। এই আইনের মাধ্যমেই প্রদেশের আইনসভাতেও কমিউনাল ইলেকটোরেট সিস্টেমটা চালু হলো। প্রদেশের আইনসভায় মহিলারা ভোট দেওয়ার অধিকার পেলেন, অর্থাৎ এই যে এই 1917 সালের যে
মূল আমরা পাবো একটা, এখানে মহিলা ভোট, এটাই গুরুত্বপূর্ণ যে নারীদের ভোটাধিকার স্বীকৃতি পায় প্রথমবারের মতন। এইভাবে শুধু মনে রাখবে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে নারীর ভোটাধিকার স্বীকৃতি পায়, নারীরা ভোট দেওয়ার অধিকার প্রথম পায়। এই যে 1919 সালের যে মন্টেগু চেমসফোর্ড আইন, এর আরও দুটি বিশেষত্ব মনে রাখতে হয়। ফেডারেল স্ট্রাকচার এই প্রথম দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র, কেন্দ্র সরকার, প্রদেশ, এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এই যে ইঙ্গিত বা ফেডারেল স্ট্রাকচারের প্রথম সূত্রপাতটা সেখানে দেখতে পাচ্ছি। এই অ্যাক্টের মাধ্যমে পিএসসি গঠন হয়েছিল, সেন্ট্রাল পিএসসি 1926 সালে গঠন হয় এই অ্যাক্টের সূত্র ধরেই। আর অন্যদিকে লন্ডনে ইন্ডিয়ার হাই কমিশনের অফিস বসে এই অ্যাক্টের মাধ্যমে বা এই অ্যাক্টের ফলশ্রুতি হিসাবে পরবর্তীতে। তো এই গেল 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন। বারবার দেখবে, কারণ প্রচুর কথা, এত কিছু গুলিয়ে রয়েছে, মাথার মধ্যে সলিড না হলে পরে গুলিয়ে যাওয়ার মতনই বিষয়। এরপরে ভারত ভূখণ্ডে আমরা পরবর্তী যেটা পাচ্ছি, গোলটেবিল বৈঠক শেষ হলো। 3টে গোলটেবিল বৈঠকের ফলস্বরূপ আমাদের ভারতবর্ষের জন্য ভারত শাসন আইন 1935 তৈরি হলো, যেটা দুটো তৈরি হয়েছিল, একটা বার্মার জন্য তৈরি হয়েছিল আর আরেকটা আমাদের ভারতবর্ষের জন্য তৈরি হয়েছিল। আর এটা নিয়ে ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে। তাও বলছি, ওই 1919-এর যে স্ট্রাকচার সেটারই একটা মডিফাইড স্ট্রাকচার, এবং সেই মডিফাইড স্ট্রাকচারে আমি জলদি বলছি, দেখো, ব্রিটিশ ভারত আর দেশীয় রাজ্য নিয়ে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকার গঠন করবে বলা হলো এই আইনের মাধ্যমে। আর এখানে এই যে একদিকে গভর্নর জেনারেল এবং মন্ত্রিসভার হাতে শাসনভার, আর আরেকদিকে আইনসভা। আমাদের এখনকার যদি মনে রাখো প্যাটার্ন, সেই প্যাটার্নটাও তাই। আইনসভায় উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ আমরা এখন জানি লোকসভা, এই প্যাটার্নটা ফলো করা হলো। ক্ষমতার বিভাজন একই রকমভাবে। এই ক্ষমতার বিভাজনে সংরক্ষিত বিষয় যেগুলি রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোকে সংরক্ষিত ক্যাটাগরিতে অর্থাৎ রিজার্ভড তালিকায়, আর কিছু বিষয় সেগুলোকে ট্রান্সফার তালিকায় রাখা হলো। রিজার্ভ তালিকায় যেগুলি বিষয় রয়েছে সেটা গভর্নর জেনারেল নিজে সিদ্ধান্ত নেবেন, তার জন্য 3 জন অ্যাডভাইজার থাকবেন, 3 জন পরামর্শদাতা থাকতে পারে তার। আর বাকি হস্তান্তরিত বিষয় সেই গভর্নর জেনারেলই থাকছে, তার সঙ্গে মন্ত্রিসভা। এখন যেমন হয় মন্ত্রিসভায়, লোকসভায় কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছে, বিল পাশ হলো, সেখানে রাজ্যসভায় পাশ হবে, তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করবে, সেই একই প্রসিডিওর এখানে রইল। ঠিক আছে? তো এবার এই যে স্ট্রাকচারটা, এই যে ডুয়াল স্ট্রাকচার বলি আমরা, তাহলে এই স্ট্রাকচারটাই কিন্তু আবার প্রদেশের যে আইনসভা, এই যে এখানে আমরা বললাম যে যুক্তরাষ্ট্রীয় সরকার, একটা হচ্ছে ব্রিটিশ ভারত আর দেশীয় রাজ্য, তাহলে এই যে ব্রিটিশ ভারতকে যে প্রদেশে ভাগ করা হয়েছিল, সেই প্রাদেশিক রাজ্যগুলিতেও একই রকমভাবে গভর্নর থাকছে আর আইনসভা। আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ, নিম্নকক্ষ বিধানসভা। তাহলে এই যে স্ট্রাকচার কেন্দ্রের মতন আইন প্রণয়ন করার ক্ষেত্রে, সেইটা এখানেও আবার নতুন করে স্ট্যাবলিশ করা হলো। এবার এইখানেই এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন হয়েছিল, এবং এখানেও একই রকমভাবে সেই আগের স্ট্রাকচার ফলো করে গভর্নর জেনারেলের হাতেই ব্যাপক ক্ষমতা থাকলো। এখনও স্পষ্টভাবে বলা থাকলো গভর্নর জেনারেল তার কাজের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছেই দায়বদ্ধ। এখানে এই কারও কাছে মন্ত্রিসভা, লোকসভা, মানে আইনসভা তখন নাম ছিল, আইনসভা উচ্চকক্ষের কোনো সদস্যের সঙ্গে তিনি তার জবাবদিহি দিতে বাধ্য নন। কোনো আইন পাশ করানোর জন্য, প্রথমে আলোচনার জন্য উঠবে, সেই আলোচনার জন্য আগে অনুমতি নিতে হতো গভর্নর জেনারেলের কাছ থেকে। তো ইত্যাদি বিষয়গুলি ছিল। তো এই কারণেই আলটিমেটলি আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। তবুও এই যে 1935 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনে যা কিছু ছিল সেটাই কিন্তু আমাদের বর্তমান সংবিধানের এটা থেকেই 70% গৃহীত। এই স্ট্রাকচার থেকে বেশিরভাগ অংশটাই আমাদের ভারতবর্ষের বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের গৃহীত হয়েছে। এরপরে ফাইনালি আজকের আলোচনায় আমরা পাচ্ছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 1947 সালের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টের মাধ্যমে তোমরা সবাই জানো যে ভারত পাক বিভাজন হচ্ছে। স্যার রাটক্লিফের নেতৃত্বে সীমা নির্ধারণ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান গঠন কি নিয়ে হয়? ওয়েস্ট পাঞ্জাব, ইস্ট বেঙ্গল, সিন্ধ আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার নিয়ে পাকিস্তান আলাদা রাষ্ট্রের গঠন হয়, ভারত আলাদা রাষ্ট্রের গঠন হয়। তো এই গেল হচ্ছে মূলত। আমরা এর পরে জানি কি ইতিমধ্যে এটা স্বাধীন হলো, কিন্তু তার আগেই
ক্যাবিনেট মিশনকে ভারতবর্ষে পাঠানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরে শ্রমিক সরকার সেখানে ক্ষমতায় বসে এবং শ্রমিক সরকার ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য আগ্রহী হয় এবং সেই স্বাধীনতা দেওয়ার পূর্বে ভারতবর্ষের সংবিধান রচনা এবং সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন ইত্যাদিতে সহায়তা করার জন্য ক্যাবিনেট মিশন ভারতে পাঠায়। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসে এই যে সংবিধান রচনার জন্য আগে জনগণের একটা পরিষদ গঠন করা জরুরি এবং সেই উদ্দেশ্যে পুরো স্ট্রাকচার তৈরি করে গণপরিষদ গঠন করে এবং গণপরিষদের যে প্রথম অধিবেশন তোমরা জানো 1946 সালের 9 ডিসেম্বর বসেছিল এবং তারপরে প্রায় আমরা জানি যে 11টা অধিবেশন 13টা কমিটি 2 বছর 11 মাস 17 দিন সময় নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় ছিল খসড়া কমিটি এবং এই পুরো গণপরিষদ সংবিধান রচনার কার্যাবলী চালাতে থাকে একদিকে, অন্যদিকে 1946 পর থেকে শাসনতান্ত্রিক কাজটাও এই 1947-এর 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন একই সঙ্গে সেই সমকালীন শাসনতান্ত্রিক কাজটা বা আইন রচনার কাজটাও প্রয়োজন অনুযায়ী সেটাও কিন্তু এই গণপরিষদই করেছে। অর্থাৎ গণপরিষদ দুই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সংবিধান রচনার কাজ একটা, আর একটা হচ্ছে যতদিন না সংবিধান রচনা হচ্ছে তার আগে পর্যন্ত, অর্থাৎ সংবিধান রচনা হলে তারপরে আবার নতুন করে নির্বাচন হয়ে পার্লামেন্ট গঠন হবে, তো তার আগে পার্লামেন্টের কাজটা করেছে 1946-এর পর থেকে। তাহলে আলটিমেটলি আমরা জানি 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের জন্য লাগু হয় বা কার্যকর করা হয়। তো এই হলো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যাবতীয় বৃত্তান্ত। তোমরা তোমাদের অসুবিধা হলে এটাকে বারবার দেখো এবং সুন্দরভাবে রিলেট করার চেষ্টা করো ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই পার্টটাকে ফ্রিডম স্ট্রাগলের ওই পর্বগুলির সঙ্গে, তবেই ভালো লাগবে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।